বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শুক্রবার বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসের নেতৃত্বে মন্ত্রী ও বিধায়কদের এক প্রতিনিধি দল বিধানসভা পরিদর্শন করেন। 21 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনকে সামনে রেখে শুক্রবার বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসের নেতৃত্বে মন্ত্রী ও বিধায়কদের এক প্রতিনিধি দল বিধানসভা পরিদর্শন করে। এই প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী এনসি দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। মূলত সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে বিধানসভার অধিবেশন করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখতে প্রতিনিধি দলের সদস্যরা এদিন বিধানসভা পরিদর্শন করেন। বিধানসভা পরিদর্শন শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান, এইবারের অধিবেশনে সামনের সারির পরিবর্তে কোন কোন মন্ত্রীকে পেছনের সারিতেও বসতে হতে পারে। সামাজিক দূরত্ব বজায় রেখে সবকিছু করা হবে। এইবার দর্শকদের জন্য কোনো গ্যালারি থাকবে না, সাংবাদিকদেরকেও দূরত্ব বজায় রাখতে হবে। অফিসাররা মাত্র 9 জন বসতে পারবে। বিধানসভায় প্রবেশের সময় সকলের থার্মাল স্ক্রিন করা হবে। একই সাথে হ্যান্ড স্যানিটাইজ করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবকিছু করা হবে। যারা বিধানসভায় প্রবেশ করবে তাদেরকে মাস্ক পরিধান করতে হবে। কিভাবে অ্যাসেম্বলি করতে হয় সেটা সবাইকে বলেছি। সিটগুলো এবার মন্ত্রীরা, আমি সহ মন্ত্রীরা পিছনে বেঞ্চেও বসতে হতে পারে, কারণ কিছু করার নেই। কারণ সবাই তো রাখার সম্ভব, যতটুকু সম্ভব সিনিয়র মেম্বারদের সামনে রেখে কেউ কোনো মন্ত্রী পিছনে যেতে হবে। সব জায়গায় সোশ্যাল ডিস্টেন্স করে 1.5 মিটার গ্যাপ করে পুরো হাউস করে। এবং আপনারা জানেন যে এবার একটু ব্যতিক্রম হবে। এবার কোনো অ্যালাউ হবে না, বিশেষ করে দর্শক গ্যালারি নেই। এবার কোনো দর্শক গ্যালারিতে থাকবে না। সাংবাদিকরা পুরো অ্যালাউড, পুরো উপরতলাটা শুধু সাংবাদিক। ডিস্টেন্স আপনারা আগের মতো এক জায়গায় বসতে পারবেন না, গ্যাপ করে দিয়েছে। একবার সারা উপরে শুধুমাত্র সাংবাদিকরা থাকবে। যারা রিপোর্টার, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা থাকবে উপরে। অফিসাররা সেখানে মাত্র 9 জন বসবে, গ্যাপ ডিস্টেন্স করে। সব জায়গায় মেনটেন করে আমরা এটা করছি। সেরকম আইপিএফটি, বিজেপি, সিপিএম সব গ্যাপ করে এটা করা হয়েছে। আর বিধানসভায় গেটে প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং হবে এবং হ্যান্ড স্যানিটাইজ করা হবে। এবং আজকে যে মিটিং করেছে আজকেও স্যানিটাইজ করা হয়েছে। আবার রবিবার, সোমবার বিধানসভা, আগামী রবিবার আবার পুরো স্যানিটাইজ করবে হাউসকে। 3টা গেট আছে, 3টা গেটে থার্মাল স্ক্রিনিং থাকবে, 3টা গেটে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। এবং আপনারা বলেছি স্বাস্থ্যবিধি অনুসরণ করে লবি, প্রেস গ্যালারি, কক্ষ সবের যত রুম আছে বিধানসভা চত্বরে সবগুলি এরকম করা হবে। দর্শকের কথা বলেছি, অফিসার গ্যালারির কথা বলেছি, এবং মন্ত্রী বিধায়করা যেখানে বসে সেগুলিও হ্যান্ড স্যানিটাইজ করা হবে। এবং ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অন্যান্য সময় 50 জন থাকতো, এবার এটাও কমিয়ে দেওয়া হচ্ছে 30 জন। কারণ আগে মানুষকে বাঁচাতে হবে, সুতরাং আমরা যদি আইন ভঙ্গ করি সেটা মুশকিল আছে। এবং সবাই যারা ঢুকবে সবাই মাস্ক পরে থাকতে হবে। এবং এইগুলি বিধিনিষেধ রাখা হয়েছে। এবং সংক্ষিপ্ত বিধানসভা শ্রদ্ধা জানানোর পর তারপরে যা আছে এই বিজনেসগুলি বললাম সেটা। এরপরে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা বলতে। কোভিড টেস্ট করা, মানে টেস্ট করে কি কোনো স্ক্রিনিং করা হচ্ছে। আমাদের সিদ্ধান্ত, স্পিকার সিদ্ধান্ত নিয়েছে যে স্ক্রিনিং করবে, প্রতিটি গেটে থাকবে, 3টা গেটে, আর হ্যান্ড স্যানিটাইজ, নো আলাদা টেস্ট। এটা কি সামাজিক দূরত্ব হবে না শারীরিক দূরত্ব হবে? শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বলে না এগুলিকে, শারীরিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স। এটাও সোশ্যাল ডিস্টেন্স, মানুষ সমাজের বাইরে না। আপনি যে সামাজিক দূরত্ব বলেন, এটা কথাটি হলো ফিজিক্যাল ডিস্টেন্স বলে না কেউ। এটা টপ আইসিআর থেকেও বলছে সোশ্যাল ডিস্টেন্সিং। এখন আপনারটা ঠিক করবো নাকি ওদেরটা ঠিক করবো আমি জানি না। আইসিএমআর বলছে সোশ্যাল ডিস্টেন্সিং। আমরা কোথাও ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলেনি, কিন্তু এটাও আমরা 1.5 মিটার করে ফিজিক্যাল বলুন আর সামাজিক সোশ্যাল বলুন, এটাকে আমরা মেনটেন 1.5 মিটার দূরত্ব থাকছে প্রত্যেকে। 21 তারিখ এবং সেদিন আবার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে, সে কেমন ব্যবস্থা? এইগুলি বন্ধ, এটা তো আমি আগে বলছি। রিপোর্ট খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহের কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ কর্মসূচির উদযাপিত করেছে বিজেপি দল। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সহসভাপতি তথা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি দীপক কর সহ অনেকে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেবা সপ্তাহ অভিযান এবং অংশ হিসাবে আজ ভারতীয় যুব মোর্চার উদ্যোগে বনমালীপুরে আয়োজিত রক্তদান শিবিরের প্রত্যক্ষ রক্তদাতাকে অভিনন্দন জানায়। এই সংকটময় পরিস্থিতিতে যুব সমাজকে আরও বেশি করে এই ধরনের জনহিতকর কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। ভারতীয় যুব মোর্চাকে সাধুবাদ জানায় এই মহতি কর্মসূচি গ্রহণ করার জন্য। একজন মানুষের মূল্যবান রক্তই অপর একজন মুমূর্ষ রোগীর জীবন ফিরিয়ে দিতে পারে। যে আমাদের দিন ফিরে গেছে, কত কষ্ট করেছি, দুধ বিক্রি করে পরিবার পেয়েছি, তখন খেতে খাওয়ার কিছু অন্য পর্যন্ত রুটি পর্যন্ত থাকতো না। আর আজকে ডিএম এসপি সব বাড়িতে বসে আছে, কেন? চাকরি দেওয়ার জন্য। মামি মনে মনে ভাবছে আমাদের দিন ঘুরে গেছে, এখন আমরা ভালো শাড়ি পরবো, ভালো কাপড়, ভালো বাড়িতে থাকবো, আমাদের জীবনশৈলী চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দিনদার যে আর বাড়িতে ফিরে আসেনি। ওর কারোর মাধ্যমে ডাকে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। যখন বাড়িতে এতগুলো অফার নিয়ে বসে আছে, মামা মামি, মামাতো বোন, মামাতো ভাই, সবাই আনন্দ উল্লাসে যে আমাদের দিন ফিরে গেছে, তখন দিনদার উপাধ্যায়ের পত্র আসে লেখা। তার মধ্যে কি লেখা? তার মধ্যে লেখা হল, মামা, আপনি আমাকে ছোট থেকে লিখিয়েছেন, পড়িয়েছেন। মামি বহু কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন। আজকে আমি জানি আপনাদের বাড়ির মধ্যে, আমাদের বাড়ির মধ্যে অনেকগুলি অফার আমার জন্য চলে এসেছে, বাড়িতে পড়ে আছে। কিন্তু মামা, আমি চাকরি করতে পারবো না। কেন করতে পারবো না? তার মধ্যে আগে লাইন লিখছি, আমি যদি চাকরি করি, ভালো মাইনে পাই, তো আমি আমার এবং আপনার পরিবারের আমাদের ভালো হবে, আমাদের কল্যাণ হবে, আমাদের জীবনশৈলী উন্নয়ন হবে। কিন্তু আমি এমন এক সংস্থার সংস্পর্শে এসেছি, যখন কলেজে পড়তাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে একজন প্রচারক সঙ্গে আমার সান্নিধ্য হয়েছিল ক্লাস 10 থেকে। ওনার সান্নিধ্যে আসার পর আমার জীবনশৈলীর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি আজকে বিএসসি পাস করেছি, ফার্স্ট ক্লাস করেছি। আমি জানি বড় মাপের আমি চাকরি পাবো, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করতে পারবো। কিন্তু রাষ্ট্র সর্বোপরি, আমি যদি পরিবার পালতে যাই, তাহলে রাষ্ট্র সেবা করতে পারবো না। আমাকে মাফ করে দিন, আমি রাষ্ট্রের জন্য কাজ করবো। আর তার জন্য আমি প্রচারক হয়ে দেশ সেবা নিজেকে নিয়োজিত করতে চাই। আমার জন্য হয়তো বা আমার পরিবার কষ্ট পাবে, কিন্তু আমি যদি দেশের জন্য কাজ না করি, পুরো সময় না দেই, তো রাষ্ট্রের অকল্যাণ হবে, রাষ্ট্রের মানুষের ক্ষতি হবে। তার জন্য আমাকে মাফ করে দিন। আমি রাষ্ট্রের কাজে, সংগঠনের কাজে নিজেকে সমর্পণ করে দিয়েছি। এই সেই দিনদার, এই সেই ভারতীয় জনতা পার্টি। মাঝে মাঝে আমার দুঃখ হয়, কিছু কিছু কার্যকর্তা চলে আসে। 2.5 বছর কাজ করেছি, 3 বছর কাজ করেছি, 30 বছর কাজ করেছি, 10 বছর কাজ করেছি, কত কিছু করেছি, কিচ্ছু পাইছি না, কিচ্ছু দিছি না। বন্ধু, দিনদার জীবনে শুনুন, কল্পনা করে দেখুন কোন স্থিতি থেকে সংগঠন বেরিয়েছে। একবার তার জীবনী পড়ুন, একবার মোদের দিকে দেখান। উনার কি ইচ্ছা হয় না পরিবার করার? কি উনার জীবনে কি ইচ্ছা ছিল না আমার পরিবার হোক? উনি তো সমস্ত কিছু ছেড়ে হিমালয় চলে গেছেন। আর তারপর
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধানসভা অধিবেশনকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় বিএসসি কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, মন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। বিধানসভা অধিবেশনকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয় বিএসসি কমিটির মিটিং। বিধানসভার কনফারেন্স হলে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ বিএসসি কমিটির সকল সদস্যরা। বিধানসভার অধিবেশনে কি বিজনেস থাকবে, কতদিনের জন্য এই অধিবেশন বসবে, এই সকল বিষয় ঠিক করার লক্ষ্যে এই দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই দিনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিরোধী বিধায়করা যে সকল বিজনেস এইবারের অধিবেশনে থাকবে সেগুলির সাথে সহমত হতে পারেনি বিরোধী বিধায়করা, তাই তারা ওয়াকআউট করেছে বলে জানান বিধায়ক তপন চক্রবর্তী। এদিকে বৈঠক শেষে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান, 6 মাসের মধ্যে বিধানসভার অধিবেশন করার নিয়ম রয়েছে, তাই একদিনের জন্য 21 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন বসবে। তবে অধিবেশনে তেমন কোনো নতুন বিল আনা হবে না, অধিকাংশ সংশোধনী বিল রয়েছে, এই বিলগুলি সংশোধন করতে হবে। তবে এই দিনের বৈঠক থেকে বিরোধী বিধায়করা কেন ওয়াকআউট করেছে সেই বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও জানান, বিরোধী বিধায়কদেরকেও বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হবে, তারা অধিবেশনে উপস্থিত থাকলে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে। বিজনেসের সাথে আমরা একমত হতে পারিনি, সেই জন্য আমরা বের হয়ে এসেছি মিটিং থেকে। কোন ইস্যুতে একমত? অনেক ইস্যু, এগুলো এখন পরে নেন না, পরে নেন। মানে কোন কোন বিষয়গুলো আপনাদের আপত্তি? সেগুলি পরে নেন, শুধু এইটুকু এই বিকালেও নিতে পারে, আমরা বলবো বিকাল তারা ওটা করছেন সারাদিন পরে আছে। শুধু এইটুকু বলে দেন যে তারা মানে এই বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে বিজনেস তার সাথে একমত হতে পারেনি, তারা কত এটা কি মূলত একদিনের অধিবেশনের জন্য? এটা হ্যাঁ, মানে একদিনের অধিবেশন ডাকার জন্যই কি সিদ্ধান্ত যে রাজ্যের অনেক সমস্যা আছে? একদিনের অধিবেশনের প্রশ্ন, একদিন বা 3 দিন বা 1 সপ্তাহের প্রশ্ন, বেসিক কতগুলো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আমি আর ডিটেলসে যাচ্ছি না, প্লিজ প্লিজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে প্রশাসনের উদ্যোগে মাস্ক পরিধান অভিযান চালানো হয়। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনা মোকাবেলায় রাজ্য সরকার মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে, কিন্তু একাংশ মানুষ সরকারি নির্দেশিকাকে অমান্য করে প্রতিনিয়ত জনবহুল এলাকায় চলে আসছে। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিনা মাস্কে যারা রাস্তায় বের হচ্ছে তাদের বিরুদ্ধে 18 ও 19 সেপ্টেম্বর বিশেষ অভিযান চালানোর নির্দেশিকা জারি করেছে। সেই মোতাবেক শুক্রবার সকাল থেকে প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। এদিন সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। এদিন যারা বিনা মাস্কে বাড়ি থেকে বেরিয়ে এসেছে কিংবা যারা মাস্ক সঠিকভাবে মুখে লাগায়নি তাদেরকে জরিমানা করা হয়। সদর মহকুমার ডিসিএম জানান, যারা মাস্ক সঠিকভাবে মুখে লাগায়নি কিংবা একেবারে মাস্ক নেই তাদেরকে 200 টাকা করে জরিমানা করা হচ্ছে। এই অভিযান শনিবারও জারি থাকবে বলে জানান তিনি। আমাদের গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুসারে আমাদের 18 সেপ্টেম্বর এবং 19 সেপ্টেম্বর 2 দিন স্পেশাল মাস্কের জন্য বা যারা ফেস কভার ঠিকমতো করছে না সোশ্যাল গ্যাদারিংয়ে ওদের উপর পেনাল্টি করার জন্য গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশন আছে। সেজন্য আমরা আজ 18 তারিখ আজকে সকাল থেকে আমরা বেরিয়ে গেছি। আমাদের সঙ্গে আরও আরক্ষা দপ্তর আমাদেরকে এসিস্ট করছে। আমরা দেখেছি যে মানুষের মধ্যে সচেতনতা যত দিন যাচ্ছে মানুষের মধ্যে সচেতনতা কিছু কিছু আসছে, কিন্তু একটা লার্জ সেকশন অফ পিপল যাদের মধ্যে সচেতনতা ওরা কিছুতেই মানতে চাইছে না এই জিনিসটাকে। ওরা মনে করছে যে করোনা জিনিসটা খুব সিম্পল হয়ে গেছে, ওই জিনিসটা এখন আমাদের হলে আমরা ভালো হয়ে যাবো, সুতরাং আমাদের আর হয়তো মাস্ক পরার দরকার নেই। একটা মাস্কের দাম কতই বা হয়, 20 টাকা 30 টাকা ম্যাক্সিমাম। আমাদের ডিসপোজেবল মাস্ক 5 টাকা 6 টাকা দিয়েও আমরা পেতে পারি, কিন্তু তা সত্ত্বেও একজন মানুষ মাস্কটা পরতে চায় না। ও নিচের যদি কোনো ইনফেকশন থাকে এই ইনফেকশনটা চারিদিকে আরও ও ছড়াচ্ছে।
এইভাবে আমাদের ধীরে ধীরে সংক্রমণটা বাড়ছে। আমরা দেখছি ইতিমধ্যে আমাদের 90,000 পার ডে, ইন্ডিয়াতে সংক্রমণ অলরেডি বেড়ে গেছে, পার ডে হচ্ছে। সুতরাং আমাদের এই জিনিসটাকে রুখতে হবে। এর জন্য গভর্নমেন্টের এনফোর্সমেন্টের দরকার আছে। এর জন্য আমরা আজ সকাল থেকে এনফোর্সমেন্ট করছি। আজকে এবং কালকে স্পেশালি আমরা এই এনফোর্সমেন্ট চলে যাবে, এবং এছাড়াও আমরা যে নিত্য নৈমিত্তিক আমাদের যে এনফোর্সমেন্ট, ওটা আমাদের চলবে। ফাইন কীরকম করছেন এবং কত টাকা করছেন? আমাদের এখন পর্যন্ত আজকে সকালে আমরা মোটামুটি 30-40 জনের মতো ফাইন করেছি, এবং এই ফাইনটা আরও জারি থাকবে আমাদের। আজকে বিকালেও করব এবং কালকেও করব। ফাইনের মাত্রা কত? আমাদের জন প্রতি 200 টাকা করে আমরা ফাইন করছি। যেটা প্রথমে 100 টাকা ছিল, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুসারে সেটা 200 টাকা হয়ে গেছে। কি দেখে ফাইন করছেন? আমরা সাধারণত দেখছি যে একজন মানুষ যদি ঠিকমতো ফেস কভার না করে, অথবা একেবারে কোনো মাস্ক বা কিছু না পরে একেবারে ওপেন যখন বাইরে বেরোচ্ছে, তখন ওকে আমরা ফাইন করছি। অনেকে আবার দেখা যাচ্ছে মাস্ক মুখের উপর থেকে জাস্ট থুতনির উপর নিচে নামিয়ে রাখছে, আবার অনেকে পকেটে মাস্ক রেখে তারপরে ও বেরোচ্ছে। কিন্তু অনেক মানুষের এক্সকিউজ থাকছে, আমার তো পকেটে মাস্ক আছে, কিন্তু মাস্কটা তো পকেটে রাখার জায়গা না, ওটা ফেস কভার করার জন্য। সুতরাং এইরকম কেসগুলিতে আমরা ওদেরকে প্যানালাইজ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার স্বাস্থ্য অধিকর্তার মাধ্যমে মোট 9 দফা দাবিসহ স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। কোভিড পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, এই ক্ষেত্রে মানবিক থেকে বিবেচনা করার জন্য শুক্রবার স্বাস্থ্য অধিকর্তার মাধ্যমে বেশ কিছু দাবি সনদ স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন গোরকাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে এই দাবি সনদ তুলে দেওয়া হয়। কোভিড ত্রিপুরায় ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে, ভয়ভীতি তৈরি হয়েছে। জনস্বাস্থ্য সম্পর্কিত মোট 9 দফা দাবি সনদ এদিন স্বাস্থ্য অধিকর্তার কাছে তুলে দেন বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সচিব শ্রীমতী দেব। বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বর্তমান যে এই কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য পরিষেবার যে একটা বেহাল অবস্থা, সেই সম্পর্কে আমাদের একটা মানবিক এবং আমাদের একটা সামাজিক সচেতনবোধ আছে। সেই সম্পর্কে আমরা স্বাস্থ্য অধিকর্তার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি সনদ পেশ করব। আমরা সেই উদ্দেশ্যে নিয়ে এসেছি। আমাদের দাবিগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানে কোভিড-19 এই রোগটা বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ রূপ ধারণ করেছে, কিন্তু সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য পরিষেবা এক বেহাল অবস্থা। আমরা দেখতে পাই আমাদের উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য কোভিডের মৃত্যু সংখ্যা সবার উপরে আছে, প্রথম স্থানে। এই বেহাল অবস্থা পর্যবেক্ষণের জন্য আমরা দেখতে পাই কেন্দ্রীয় কমিটিও আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন। আমরা দেখতে পাই যে মানুষ হাসপাতালে আসছে, সরকারি হাসপাতালে আসে মানে রোগ নিরাময়ের জন্য, একটা শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাই সংবাদভাবে আপনারা আমাদের থেকে ভালো জানেন, আপনাদের মধ্যে আমরা জানতে পারছি যে হাসপাতাল থেকে মানুষ মানে ভয়ে নিজের জীবন বিমা রেখে বনসই দিয়ে বেরিয়ে যাচ্ছেন, মানে কোনো আস্থা পাচ্ছেন না, না কোনো একটা বিভিন্ন মেডিকেলের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে বা ডাক্তার কোনো একটা সব ব্যবস্থা একটা দুরবস্থা, কোনো সুব্যবস্থা আমরা দেখতে পাই না। সেই ভয়ে সবাই দেখছি বনসই দিয়ে বাড়িতে যাচ্ছে নিজের জীবন বিমা রেখে, ভগবানের উপর আস্থা রেখে তারা চলে গেছেন বাড়িতে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই নিন্দনীয় ঘটনা। আমরা দেখতে পাই যে অনেক রুগী মারা যায়, কোভিড রুগী মারা যায়, কিন্তু ওদের মৃতদেহ কবে মারা গেল পরিজনটা জানতে পারে না। মরার 2 দিন 3 দিন পরেও অনেকে খবর পায়, বা যখন মারা গেল ওটাকে কেউ ধরতে চায় না, বা কীভাবে সৎকার করা হবে সেটারও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বা রুগীদের খাওয়া দেওয়ার ব্যাপারেও আমরা দেখতে পাই যে অনেক সময় নষ্ট হওয়া খাবার টাইম মতো দেওয়া হচ্ছে না, ওষুধপত্র দেওয়া হচ্ছে না। তাছাড়া দেখা যাচ্ছে যে ওই যে বিভিন্ন কিটগুলো একটা বক্সে রাখা দরকার, পিপিপি কিট যেখানে সেখানে পড়ে আছে। কোনো একটা কোভিড রুগী যখন আসছেন দেখা যায় ওকে ধরা হচ্ছে না, 4 ঘন্টা 5 ঘন্টা বাইরেই পড়ে থাকেন। আর যে সমস্ত কোভিড সেন্টারগুলি রয়েছে সেখানে তো আর বলেই লাভ নেই। হসপিটাল যেমন মানে ডিবি হসপিটাল যেমন, সরকারি হসপিটাল যেমন, তেমনি যেগুলো সেন্টার আছে সেইগুলো তো আমরা যখন রুগীগুলো বেরোয়
ওদের মুখ থেকে শুনতে পাওয়া দিদি ওষুধপত্র তো কিছু পাই না, টাইমের পরে খাবার আসে, অনেকগুলো পচা পাই, না খেয়ে থাকতে হয়, এই সমস্ত দুরবস্থা। কিন্তু আমরা যেহেতু আমরা সামাজিক একটা জীব, আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেই উদ্দেশ্যে আমরা আসছি আপনাদের কাছে কিছু দাবি নিয়ে, আপনাদের মাধ্যমে এবং স্বাস্থ্য অধিকর্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি আমাদের কথা আগেও শুনেছেন। আমরা মনে করি আমাদের কিছু দাবি সনদ ওনার কাছে তুলে দিলে উনি শুনবেন। শুধু কোভিড কেন, অন্যান্য যে সমস্ত রোগ আছে, মধুমেহ রোগ, কিডনি রোগ, জ্বর, দাঁড়িয়ে আমি একটা সাধারণ একটা চিকিৎসার সঙ্গে যুক্ত আছি, আমার সঙ্গে কিছু রোগী আসে বলে জ্বর, আমি বলি তুমি হসপিটাল যাও, বলে না দিদি হসপিটালে গেলে তো করোনা বলে আমাদের রেখে দেবে, আমরা ভয় লাগে, মেরে ফেলবে আমাদের, ওই রকম একটা ভয় ভীতি এসে গেছে হাসপাতাল সম্পর্কে। তাই আমি বলতে চাই, আমাদের এটা কোনো সুনামের কথা নয়, এটা আমাদের দুর্ভাগ্য, যাতে সেটা উত্তরোত্তর আমাদের চিকিৎসা উন্নতি হয়। বা যারা মারা গেছে আমরা শুনছি, যারা করোনা রোগে মৃত্যু হয়, তাদের রাজ্য সরকার বলেছেন 10 লক্ষ টাকা ওদের দেওয়া হবে। বা কোনো স্বাস্থ্যকর্মী বা ডাক্তার যদি মারা যান, রাজ্য সরকারের অনুমোদিত টাকা তো পাবেই, উপরন্তু কেন্দ্রের প্রধানমন্ত্রীর যেটা যোজনা আছে সেখানে 50,000 টাকা ওদের দেওয়ার কথা। আমরা চাই ওরা ওই টাকাটা পাক। তাছাড়া এই যে করোনার পরিস্থিতিতে শুধু এই জনজাতি মানে কোভিডের অবস্থা বলবো কেন, যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা কাজ করে খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা মানে কোভিড রোগে মারার চেয়ে না খেয়ে মরার অবস্থাটা আরও বেশি সংকটময় হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজ পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, কোনো সংস্থা পাচ্ছেন না, সাহায্য পাচ্ছেন না। আমরা চাই ওই সমস্ত পরিবারের হাতে যারা অত্যন্ত অভাবী মানুষ, সকলের পরিবারে আমরা আগেও দাবি করে আসছি, মাসে অন্তত 8,000 টাকা করে দেওয়া হোক, তাদের মাসে মাসে দেওয়া হোক। আর এটা আমাদের দাবি যে কোনো যদি কেউ এই কোভিড-19 রোগ সম্বন্ধে কোনো কোনো উচ্চারণ না করে, তাদেরও বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া হোক, এটাই আমার মূল কথা। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার মধ্যে আমরা এখানে আসছি, এটা উন্নতি হোক, মানুষ সবাই বাঁচুক, এটা আমাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে, ওই জন্যই আমাদের আজকে আসা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে রাজধানীর শিল্প ও বাণিজ্য দপ্তরের শিল্প নিগম ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। শুক্রবার ছিল বিশ্ব বাঁশ দিবস। এই উপলক্ষে রাজধানীর শিল্প ও বাণিজ্য দপ্তরের শিল্প নিগম ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই আলোচনা সভার উদ্বোধন করেন ত্রিপুরা ব্যাম্বু মিশনের মিশন অধিকর্তা ডক্টর প্রশান্ত কুমার গোয়েল। এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিপালন করা হচ্ছে। সেমিনার, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি রয়েছে। কুমারঘাটে ব্যাম্বু সামগ্রী বিক্রির স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এই প্ল্যাটফর্মে হচ্ছে এই সমস্ত কর্মসূচি। প্লাস্টিক সহ অন্যান্য সামগ্রী ব্যবহার কমাতে ব্যাম্বুর উপর জোর দিতে হবে, এতে করে পরিবেশ দূষণ কম হবে। উত্তর পূর্বাঞ্চলের 60% এলাকা বনাঞ্চল, তাই এই বনাঞ্চলকে কাজে লাগিয়ে ব্যাম্বু ভিত্তিক শিল্প গড়ে আয় উপার্জন সম্ভব। তার জন্য ব্যাম্বু ক্ষেত্রে কী করা যেতে পারে সেই সম্পর্কে অবগত করতে এই সেমিনারের আয়োজন। আসন্ন দিনগুলিতে ত্রিপুরা রাবারের পাশাপাশি বাঁশের ক্ষেত্রেও সুনাম অর্জন করবে বলে জানান ত্রিপুরা ব্যাম্বু মিশনের মিশন अधिकर्ता डॉक्टर प्रशांत कुमार गोयल। इसका दिन कई तरह से पालन किया जा रहा है। हमारा एक एफएमसी जो हमारी एक ये है प्राइवेट कंपनी है, ट्रस्ट है बेसिकली, उनके द्वारा बैम्बू आर्टिसंस को लेके यहाँ पे एक सेमिनार किया जा रहा है। थोड़ा जिसमें बड़े सिलेक्टेड बैम्बू आर्टिसन को लेके आए हैं, तो बेसिकली उसका पर्पज़ है कि उनके साथ इंटरेक्शन करना, उनको मोटिवेट करना। साथ ही हमारा आज कुमारघाट में जो बैम्बू डिपो है उसका फाउंडेशन स्टोन लेइंग का प्रोग्राम है। तेलियामुड़ा में भी था, लेकिन कोरोना के कारण थोड़ा इसको किया नहीं जा सका। इसके साथ साथ कई तरह के सेमिनार, वेबिनार जो मेनली ई प्लेटफॉर्म से आज किए जा रहे हैं, इनका सबका पर्पस यही है और ये यही दिखाता है कि जो बैम्बू है वो कितना इम्पॉर्टेंट है इकोलॉजिकली भी, क्योंकि इन्वायरमेंट में दूसरा क्या है इसका, देखिए प्लास्टिक है, तो प्लास्टिक बहुत ज़्यादा डेंजरस है, तो उसको रिप्लेस करने की ज़रूरत है। बैम्बू एक तरह का ग्रास है जो बहुत तेज़ी से उगता है, इसको ट्री की कैटेगरी में नहीं रखते, तो बैम्बू को उगाने से इन्वायरमेंट में किसी तरह का कोई नुकसान नहीं है, बल्कि सॉइल को और फर्टाइल करता है। तो इसको जितना ज़्यादा यूज़ किया जाएगा उतना हमारा जो वातावरण है, पर्यावरण है, उसको बचाया जा सकेगा। और साथ साथ जो नॉर्थ ईस्ट में जहाँ पे 60% जंगल है,
ये बेम्बू बहुत बड़ी क्वांटिटी में है, तो हमारे लोगों का पूरा जितना रोजगार है वो सारा बेम्बू से चल सकता है। तो इसीलिए बेम्बू के सेक्टर में क्या क्या चीज़ें की जा रही हैं गवर्नमेंट की तरफ से, क्या क्या अपॉर्चुनिटी है, उसी सबको लेके डिस्कशन किया जा रहा है। और बेम्बू के ऊपर सरकार का बहुत ज़्यादा फोकस है और उम्मीद करते हैं कि आने वाले महीनों में, आने वाले सालों में बेम्बू, जैसे रबर का बोलते हैं त्रिपुरा में कि त्रिपुरा रबर एक बड़ा सोर्स है इनकम का, ये बेम्बू के बारे में बोला जाएगा कि बेम्बू एक बहुत बड़ा सोर्स है जहाँ के लोगों का रोजगार का, इनकम का। त्रिपुरा का बेम्बू का डिमांड बहुत ज़्यादा है, लेकिन मार्केटिंग में शायद थोड़ा प्रॉब्लम हो रहा है। नहीं, इसमें देखिए त्रिपुरा का बेम्बू ज़्यादातर इसमें था, फॉरेस्ट में था, तो थोड़ा फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से अभी कोऑर्डिनेटेड प्लांटेशन की गई हैं, तो जिससे एक्सट्रैक्शन बेम्बू का प्रॉपर किया जा सके। और बेम्बू का एक्सट्रैक्शन के साथ मार्केटिंग के लिए, उसका स्टोरेज के लिए बेम्बू डिपो, फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशंस का प्लानिंग चल रहा है, ताकि लोगों को जो आर्टिसन है उनको बेम्बू ज़्यादा क्वांटिटी में इसको कम दाम पे मिल सके। तो उसके लिए सरकार प्रयास कर रही है, फॉरेस्ट डिपार्टमेंट भी कर रहा है, इंडस्ट्री डिपार्टमेंट, बेम्बू मिशन भी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত তরুণ সাংবাদিক প্লাবন পোদ্দার, তিনি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য ছিলেন। প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা দৈনিক সংবাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি পবন পোদ্দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। স্ত্রী, পুত্রবধূ সহ অগণিত আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। তার একমাত্র ছেলে সৌরভ পোদ্দার তরুণ সাংবাদিক, সে প্রত্যাশা ত্রিপুরায় কর্মরত। পারিবারিক সূত্রে জানা গেছে গত কিছুদিন যাবতীয় অসুস্থ ছিলেন পবন বাবু। তাকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানি হাসপাতাল নিয়ে আসার কথা ছিল আজ, কিন্তু গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি প্রয়াত হন। প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণে সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ 4 দশক যাবৎ তিনি সংবাদ জগতের সাথে যুক্ত ছিলেন। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন সৎ, স্বচ্ছ এবং অমায়িক মানুষ। তার মৃত্যুর সংবাদে এলাকায় বিধায়িকা কল্যাণী রায় গভীর শোক ব্যক্ত করেছেন। এছাড়াও রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সদস্যরাও খবর পেয়ে প্রয়াত প্রবণ পোদ্দারের বাড়িতে ছুটে যান এবং তার পরিবারের লোকজনদের সমবেদনা জানান এবং তার শেষ যাত্রায় অংশগ্রহণ করে তেলিয়ামুড়া, কল্যাণপুর সহ বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা। তেলিয়ামুড়া এলাকার একজন প্রবীণ শ্রদ্ধেয় সাংবাদিক, উনি একসময় শিক্ষকতাও করেছেন এবং সাংবাদিক জগতে উনি তেলিয়ামুড়াতে একজন দিকপাল হিসেবেই আমরা ওনাকে জানতাম। গতকাল আমরা ওনার সামান্য শারীরিক অসুস্থতার খবর ওনার ছোট ভাইয়ের কাছ থেকে পেয়েছি, কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এই অল্প সময়ের মধ্যে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। ওনার প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত, শোকাহত। আমরা ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা এবং ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার গান্ধীগ্রাম স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ফার্মে এক স্বচ্ছ ভারত অভিযান করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু চাকমা। আর্থিক দিক থেকে কেউ দুর্বল থাকলে তারা পশুপালনের মাধ্যমে স্বনির্ভর হতে পারেন। ইতিমধ্যে অনেকে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন, অনেকেই প্রাণী পালনের মাধ্যমে। যারা এক্ষেত্রে আগ্রহী তাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে, যার মাধ্যমে প্রাণী পালন করতে পারবেন তারা। মন থেকে কোনো কাজ করলে তার সাফল্য আসবেই। এই ক্ষেত্রে রাজ্যবাসীর কাছে আহ্বান জানান যারা উদ্যোগী তারা প্রাণী পালনে এগিয়ে আসুন। সরকারিভাবে যা করা প্রয়োজন তা করা হবে। শুক্রবার গান্ধীগ্রাম স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ফার্মে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে এই আহ্বান জানান মন্ত্রী শান্তনু চাকমা। ফার্ম পরিদর্শন করেন মন্ত্রী, একই সঙ্গে ফার্মের ভেতর বৃক্ষরোপণ করেন দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। টেস্ট পোল্ট্রি ফার্মে এদিনের অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার গতকালকে জন্মদিন, 17তম জন্মদিন।
সেই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গাতে আমরা প্রোগ্রাম করছি। যেমন আমাদের পার্টির তরফ থেকে এবং সরকারি তরফ থেকেও আমি আমাদের ডিপার্টমেন্টে, দুটো ডিপার্টমেন্টেও স্বচ্ছ ভারত অভিযান, যেমন আমাদের কিছুটা হলেও ইকোনমিক উইক যদি আমরা থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পশুপালনের মাধ্যমে কিছুটা হলেও আমরা স্বনির্ভর হতে পারি। কিছুটা বলা যায় না, আমি মনে করি শুধুমাত্র এই যে আমাদের যে প্রাণী যে পালন, সেটার দিক দিয়েও কিন্তু আমি মনে করি অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ইন্টারেস্ট যাদের রয়েছে, তো সেক্ষেত্রে লোনের মাধ্যমে হোক অথবা নিজস্ব হোক, এটা করা যাবে। তো আমি মনে করি মন থেকে কোনো একটা জিনিস যদি আমরা করি, সেটাকে অবশ্যই আমরা সাকসেস করতে পারি। তো আমার ত্রিপুরাবাসীর কাছেও আজকের দিনে অনুরোধ থাকবে, যারা ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই প্রাণী পালনে আপনার উদ্যোগ গ্রহণ করুন, এবং কি আমাদের সরকার থেকে যতটুকু সহযোগিতা করার আমরা ততটুকু সহযোগিতা করব, সেটাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার প্রাক্তন বিধায়ক গৌতম দত্তের 41তম শহীদান দিবস পালন করা হয় ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। শুক্রবার প্রাক্তন বিধায়ক গৌতম দত্তের 41তম শহীদান দিবস পালন করে ডিওয়াইএফআই টিওয়াইএফআই এদিন প্যারাডাইজ সমনস্থিত সিটি সেন্টারের সামনে গৌতম দত্তের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 1978 সালে বিশালগড় থেকে জয়ী হয়ে সেই সময়ে কম বয়সের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 1980 সালে বাত্রিঘাতি দাঙ্গায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। 1980 সালে 18 সেপ্টেম্বর নিহত হন গৌতম দত্ত। বিচ্ছিন্নতার দাবি শক্তি বারবার ক্ষমতায় আসছে, তাদের পরাজিত করার আহ্বান জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। রাজ্য নেতৃত্ব প্রাক্তন বিধায়ক শহীদ গৌতম দত্তের আজকে 41তম শহীদান দিবস। কমরেড গৌতম দত্ত আমাদের রাজ্যের বিধানসভার সবচেয়ে কম বয়সের বিধায়ক ছিলেন। 1978 সালের বিধানসভা নির্বাচনে বিশালগড় থেকে তিনি কংগ্রেসের নেতা সমীরঞ্জন বর্মনকে পরাজিত করে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যুব আন্দোলনে আসা এবং গণতান্ত্রিক আন্দোলনে আসা মানুষের অসম্ভব ভালোবাসা নিয়ে তিনি বিধানসভায় সমস্ত মানুষের চোখের মণি হয়ে উঠেছিলেন। 78 সালে বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হওয়ার পর মানুষের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছিলেন, 1980 সালে কংগ্রেসের পরোক্ষ মদতে আমাদের রাজ্যের জাতি উপজাতি মৈত্রীর ফাটল তৈরি হয়, ভাতৃঘাতী দাঙ্গা সংগঠিত হয়, এবং সেদিন সেই 80 সালের দাঙ্গায় গৌতম দত্ত একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন সম্প্রীতি রক্ষার লড়াইয়ে। যারা দাঙ্গায় আহত হচ্ছিলেন তাদের পাশে দাঁড়ানো, মানুষের ঘরে যখন খাবার ছিল না তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, ত্রাণ শিবির তৈরি করা, ত্রাণ শিবিরের ব্যবস্থা তৈরি করা, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গৌতম দত্ত যখন একটা অন্যতম নেতৃত্বের ভূমিকা পালন করছিলেন যুব নেতা পাশাপাশি বিধায়ক হয়ে, সেই সময় আমাদের রাজ্যের দুশ্মনদের চোখের অন্যতম শত্রু হয়ে গিয়েছিলেন গৌতম দত্ত। এবং এই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিশ্বকর্মা পূজার পরের দিন 1980 সালে আজকেরই দিনে কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে সন্ধ্যার পর গৌতম দত্ত বিশালগড় বাজারে, সেদিনও বিশালগড় থানার পুলিশের পরোক্ষ মদত ছিল, সেখানে কোনো ভূমিকা ছিল না। থানার নিকটবর্তী জায়গায় ব্রিজের কিনারে গৌতম দত্তকে রিস্কা থেকে নামিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই গৌতম দত্তের আজকে 41তম শহীদান দিবস আমরা পালন করছি গোটা রাজ্যে। আজকের দিনে আমরা শপথ গ্রহণ করছি বিচ্ছিন্নতাবাদীর শক্তির উপর নির্ভর করে আমাদের রাজ্যে এই কংগ্রেস যারা সেদিন ঘাতক বাহিনী ছিলেন, কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন, তাদের নেতৃত্বে আজকে বিজেপি দল তৈরি হয়েছে। সেদিনের যুব সমিতির নেতৃত্বে আজকে আইপিএফটি তৈরি হয়েছে। সেই বিজেপি কংগ্রেসের নেতৃত্বে তৈরি হওয়া বিজেপি আইপিএফটি জোট আবারও আমাদের রাজ্যে ক্ষমতা এসেছে। এবং আমরা দেখছি গৌতম দত্ত যার বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াই তৈরি করেছিলেন, সম্প্রীতি রক্ষার লড়াই, জাতীয় উপজাতির মৈত্রীর লড়াই, সেই লড়াই আবারও ফাটল তৈরি করে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিজেপি আইপিএফটি জোট সরকার। এখনও প্রতিদিন এই ফাটল তৈরি করার মধ্য দিয়ে তারা আমাদের রাজ্যের শাসন ক্ষমতায় কায়েম থাকতে চায়। ফলে আমরা ডিওয়াইএফআই, আমরা টিওআইএফ, আমরা শপথ গ্রহণ করি প্রতিদিনকার আমাদের কর্মসূচিতে গৌতম দত্ত আমাদের অন্যতম নেতা, আমাদের অনুপ্রাণিত করেন। আমাদের চিন্তা চেতনায় কমরেড গৌতম দত্তরা এখনও বেঁচে আছেন, ভবিষ্যতেও বেঁচে থাকবেন। আমরা মনে করি যে লড়াইটা শুরু করেছিলেন কমরেড গৌতম দত্ত, এই লড়াইটা আজকের দিনে আরও কঠিন লড়াই, আরও বড় লড়াই আমাদের পরিণত করতে হবে।
যে জায়গায় দাঁড়িয়ে কমরেড গৌতম দত্ত ভূমিকা গ্রহণ করেছিলেন, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে যারা ডিওএফের আমরা যারা আছি, কর্মী সমর্থক দরদি, আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে। একদিকে রাজ্যের নৈরাজ্য, একটা জঙ্গলের রাজত্ব কায়েম করে গোটা রাজ্যে, অন্যদিকে জাতি উপজাতির মধ্যে ফাটল তৈরি করে সরকারে কিভাবে থাকা যায় জোট নেতৃত্বের সেই ভূমিকা, সেই দিক মিলে আমরা আমাদের এই লড়াইকে জারি রাখব। কাজের দাবিতে আমাদের লড়াই, খাদ্যের দাবিতে যে লড়াই, এই লড়াইকে তীব্র থেকে তীব্রতর করা, আমাদের এই মিছিলের লাইনকে দীর্ঘ থেকে দীর্ঘিত করার মধ্য দিয়ে কমরেড গৌতম দত্তের প্রতি আমরা সঠিক অর্থেই আমরা শ্রদ্ধা জানাবো। এবং আমরা আজকে শপথ গ্রহণ করছি, একদিকে কাজের অভাব, অন্যদিকে খাদ্যের সংকট, আর তার উপর হচ্ছে জাতি উপজাতি মানুষের মধ্যে ফাটল তৈরি করে সরকারে থাকার যে একটা অভ্যাস তৈরি হয়েছে জোট শাসনের। যারা কংগ্রেস, যারা টিইউজিএস ছিলেন, তারা আজকে আইপিএফটি, বিজেপি হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের আরও লড়াই আমরা তীব্র করব। এই শপথ গ্রহণ আমরা কমরেড গৌতম দত্তের শহীদান দিবসে করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে শুক্রবার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় কৃষকদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন গাছের চারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭০তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে দেশ এবং রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে ভারতীয় জনতা পার্টি। সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে শুক্রবার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় কৃষকদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন গাছের চারা, যাতে রয়েছে সুপারি, মরিচ, বেগুন, টমেটো ইত্যাদি। দেওয়া হয় বাদাম ও নগর এলাকার প্রায় ৭০ জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয় এই চারাগুলি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রতন কান্ত রায়, বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সুরজিৎ দাস, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। শুধু সেবা সপ্তাহ নয়, কৃষকদের উন্নয়নে আগাম ঈদের আনন্দ কর্মসূচি সংগঠিত করা হবে কিষাণ মোর্চার পক্ষ থেকে বলে জানান বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রতন কান্ত রায়। আমাদের আজকে সোনামুড়ার নগর পঞ্চায়েত অফিসের সামনে সোনামুড়া কিষাণ মোর্চা মণ্ডলের উদ্যোগে নরেন্দ্র মোদীজির ৭০তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এখানে আজকে প্রোগ্রাম করেছি। আমাদের যারা কর্মকর্তা, আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট কিষাণ মোর্চার, সোনামুড়া মণ্ডলের মাদারা কমিটির মণ্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাস, আমাদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট দেবব্রত ভট্টাচার্য মহোদয়, যুব মোর্চার প্রেসিডেন্ট, স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যুব মোর্চার প্রেসিডেন্ট সহ আমাদের সমস্ত কর্মকর্তা আমরা ছিলাম। আমাদের নরেন্দ্র মোদীজির ৭০তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই এলাকার যারা কৃষক সোনামুড়ার, তাদেরকে আমরা এই সুপারির চারা, কাঁচামরিচের চারা, টমেটোর চারা এবং 5 কেজি করে বাদাম আমরা ৭০ জন কৃষককে আমরা আজকে দান করেছি। তো আমাদের কর্মসূচি জারি থাকবে। আগামী দিনও আমাদের 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা সেটাকে সেবা সপ্তাহ হিসেবে আমরা নিয়েছি পার্টির তরফ থেকে। সারা রাজ্যব্যাপী নয়, সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও আমরা এই দিনটিকে আমরা পালন করছি এবং আমাদের সংগঠনের মাধ্যমে আমরা সেই সেবামূলক কাজগুলি করছি এবং আগামী দিনও কিষাণ মোর্চা নয়, যুব মোর্চা নয়, সমস্ত মোর্চার তরফ থেকে আমাদের সেই কাজগুলি সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অভিনব কায়দায় সোনামুড়া নবীন্দ্রনগর এলাকা থেকে বাইক ও মোবাইল ছিনতাই ঘটনা বৃহস্পতিবার রাত প্রায় 12টা নাগাদ। অভিনব কায়দায় ছিনতাই সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর এলাকায়। ঘটনা বৃহস্পতিবার রাত প্রায় 12টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, বাড়িতে মনসা পূজায় আসা বন্ধুকে তার বাড়িতে দিতে যায় সঞ্জয় শুক্লা দাস, পিতা হারাধন শুক্লা দাস। বাইকে চড়ে বন্ধুকে নিয়ে রবীন্দ্রনগর বাজার সংলগ্ন বন্ধুর বাড়িতে দিয়ে আসার পথে রবীন্দ্রনগর কমিউনিটি হল সংলগ্ন সড়কে তার বাইকের গতি রোধ করে দুষ্কৃতীরা নিজেদের প্রশাসনের লোক বলে জানান দেয় এবং হিন্দি ভাষায় কথা বলতে থাকে সজলের সাথে। তাকে থানায় নিয়ে যাবে বলে দুষ্কৃতীদের ভাইকে উঠতে বলে এবং তার বাইক ও মোবাইল খানা তারা নিয়ে যায়। সজলকে বাইকে তুলে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য সোনামুড়া সংহতি সেতু সংলগ্ন স্থানে আসতে অন্য পথ নেয় তারা। তখন সে জানায় সোনামুড়া থানার পথ এটা নয়। ততক্ষণে তারা তাকে বেজিমারার কলছমনি সংলগ্ন স্থানে নিয়ে যায়। সেখান থেকে সজল বাইক থেকে ঝাঁপ দিয়ে পড়ে চেঁচাতে থাকে আর তৎক্ষণে দুষ্কৃতীরা তার বাইক মোবাইল নিয়ে চম্পট দেয়। তারপর গায়ের উপর দিয়ে বাইক চালিয়ে চলে যায় দুষ্কৃতীরা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে।
বাইক থেকে পড়ে গিয়ে তার শরীরে অল্প বিস্তর আঘাত লাগে। ঘটনার বিবরণ জানিয়ে সঞ্জয় সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করে বিষয়টি তদন্ত করে দেখবে বলে আশ্বাস দেয় পুলিশ। কালকে রাত্রে আমি মনসা পূজার থেকে আমার বন্ধুদের দিতাম গেছিলাম চন্ডিকালী বাড়ির থেকে মগ্গাভাট, তো দেওয়ার সাথে বন্ধুরা যখন নামাতে নামছিলাম তখন দনপুরের দিকে তখন একটা বাইকের কাছে দুজন আসলো সাইকেলে, বিএসএফের হেলমেটের বিএসএফের ইয়া লেখা আসলো, তারা ক্রস হয়ে আসে বন্ধুরা নামায় যখন আমি আইতাম রয়েছি তখন রবীন্দ্রনগর কমিটি ফলের সামনে হেরা আমার সাইন দিছে দাঁড়াইলাম, দাঁড়িয়ে সেটা जिज्ञासा करते ऐसे हिंदी तो कहता है कहाँ से आया हूँ, हम कहते हैं पूजा से आया हूँ, घर में बंधु को सराने के लिए घर में पूजा है, तो कहता है ना हमारा 2 নম্বরে ব্যবসা করি, हम ना ব্যবসা ना चलें हमारे बाड़ीते আমরা पूजा আছে पूजा করতে আছে, তো कहता है ना তাহলে বড়বাবুর কাছে চলো থানা চলো, আমি তো চলো থানাতে মধ্যে সাইকেলটা চাবিটা টান দিয়া মোবাইলটা টান দিয়া লইয়া লাইছে লইয়া তার সাইকেল আমরা বয়েছে, আমার সাইকেল হেরা না একজন সাইকেলটা তুলছে তুললে এবার পথ দিছে সোনামুড়ার দিকে, পথ দিয়েছে সোনামুড়া থানার দিকে না ইয়া পলচমনের দিকে বেজিমারার দিকে পথ দিছে। এবার প্রতিনিয়ত দুষ্কৃতীদের এই বারবারন্তে আতঙ্কিত সমগ্র সোনামুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ দপ্তরের পাওয়ার হাউসে আগুন, ঘটনা উদয়পুর বন্দুয়ার এলাকায়। উদয়পুরের বন্দুয়ার বিদ্যুৎ দপ্তরের পাওয়ার হাউসে আগুন। আগুন দেখে সঙ্গে সঙ্গে পাওয়ার হাউসে থাকা কর্মীরা খবর দিলে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা 2টি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন বন্দুয়ার পাওয়ার হাউসে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন গোমতী জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী। একটি ট্রান্সফরমার পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন লেগে ক্ষতি হয়েছে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা বলে জানান সভাপতি। এই আগুন লাগাতে আতঙ্কে বিরাজ করছে বন্দুয়ার এলাকা। এখানে অ্যাকচুয়ালি আসার আপনার উদ্দেশ্যটা? আমি 2:15 নাগাদ ফোন পেলাম যে এখানে বন্দুয়ার সাবস্টেশনে নাকি ট্রান্সফরমারে ফায়ারিং হচ্ছে। সেই খবর পেয়েই আমি এবং এখানে এই আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে ফায়ার ব্রিগেড যে ফোম সার্ভিস আছে সেটার দরকার। আমি সঙ্গে সঙ্গে পলাটনা ও ওটিপিসিতে ফোন করলাম যে এখানে এই অবস্থা, বন্দুয়ার যাতে ফোম পাঠানো হয়। যথারীতি ফোমের যে মেশিন সেটা এসে পৌঁছেছে। এখানে এ পর্যন্ত 3বার এখানে ফায়ারিং হয়েছে। কার কারণে এই সরকারের লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হচ্ছে, তো সেগুলি একটু তদন্ত সাপেক্ষ এবং তদন্তের ব্যাপারে আমি ডিপার্টমেন্টের মন্ত্রীকে বলবো যে এখানে কেন বারবার এই ঘটনা ঘটছে। তো আজকে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, যদি ট্রান্সফরমার ফায়ারিং না হয়ে থাকে তাহলেও প্রায় 2-3 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। তো আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য দপ্তরের মন্ত্রীকে আমি অবহিত করবো আজকের এই বিষয়টা। দেখা যাক পরবর্তী সময়। এইভাবে স্যার প্রত্যেক বছর যে ট্রান্সফরমারে ফায়ারিং হচ্ছে, এই বিষয়ে আপনার কোনো জানা আছে কিনা? আমার তো আমি টেকনিক্যাল ফায়ার সম্বন্ধে আমার টেকনিক্যালি কোনো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু দেখার মধ্যে শুধু এই সাবস্টেশনেই বারবার হচ্ছে এই অঘটন, এটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। এখানে কার নেগলিজেন্সির কারণে এই ঘটনা ঘটছে তার জন্যই আমি ডিপার্টমেন্টালি একটা তদন্তের জন্য আমি মন্ত্রী বাহাদুরকে রিকোয়েস্ট করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।